প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভিসাস নেক্সাস বা দুষ্ট চক্রটি যে বিমান হামলা চালিয়েছে তাতে করে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হলেন। তো নানা কারণে মনে হচ্ছে যে খামেনি তার নিজস্ব নিরাপত্তা বিষয়ে অতটা সতর্ক ছিলেন না। এই প্রশ্নটি এখন বিভিন্ন মহল থেকে উঠেছে, কারণ কয়েক মাস থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তার অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল। এবং প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি যে সিআইএ ইসরায়েলকে সর্বশেষ আপডেটেড গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে। যখনই তারা নিশ্চিত হয় যে শনিবার সকালে খামেনি তার কার্যালয়ে অফিস করছেন আরও কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে, তো তখনই ইসরায়েল হামলার প্রস্তুতি নেয় এবং 2-2.5 ঘন্টার মধ্যে হামলা বাস্তবায়ন করে। তো খামেনি তার যেটি বলছিলাম নিজস্ব নিরাপত্তা নিয়ে খুব একটা সতর্ক ছিলেন না, আর সতর্ক হতে পারতেন বলে মনে হয়। কিন্তু তার অনুপস্থিতিতে দেশ কিভাবে চলবে, রাষ্ট্র ক্ষমতায় কারা আসবেন, ট্রানজিশন কিভাবে হবে, এই বিষয়ে নিশ্চয়ই তার চিন্তা ছিল। ফলে সংবিধানে একটি বিধান অন্তর্ভুক্ত ছিল যে খামেনির অ্যাবসেন্সে আবার নতুন করে কোনো সুপ্রিম লিডার নির্বাচিত না হওয়া পর্যন্ত এই ইন্টারিম সময়টিতে বা ট্রানজিশন পিরিয়ডে ইরান কিভাবে চলবে, রাষ্ট্রীয় কার্যকলাপ কিভাবে সমাধা হবে, কারা করবেন, এই বিষয়গুলো নিয়ে তিনি ভেবেছিলেন। তাই একটি সমাধানও রেখে গেছেন। আর সেই সমাধানটি হলো তার অ্যাবসেন্সে ইরানের প্রেসিডেন্ট, যিনি এখন মাসুদ পেজেশকিয়ান, ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন এখন বিচার বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন, এবং আরেকজন গার্ডিয়ান কাউন্সিল, যেটি সাধারণত উচ্চ পর্যায়ের আলেম এবং ওলামাদের দ্বারা গঠিত হয়ে থাকে। গার্ডিয়ান কাউন্সিল থেকে একজন মেম্বার, এই তিনজনের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠিত হবে। সেই কাউন্সিল সুপ্রিম লিডার আরেকবার নির্বাচিত না হওয়া পর্যন্ত নতুন করে রাষ্ট্রীয় কার্যক্রম চালিয়ে নেবেন। তো এই ব্যবস্থাটি আগে থেকে করা ছিল সংবিধানে। তো আল জাজিরা রিপোর্ট করেছে, তাদের হেডলাইন ছিল ইরান ফর্মস ইন্টারিম কাউন্সিল টু ওভারসি ট্রানজিশন আফটার খামেনিস কিলিং। খামেনি হত্যার পর ইরান একটি ট্রানজিশনাল গভর্নমেন্ট বা কাউন্সিল গঠন করতে যাচ্ছে, যেটি ইন্টারিম, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের মতো, অন্তর্বর্তীকালীন সরকারের মতো। আল জাজিরা রিপোর্ট করেছে। তো জানা গেল যে সেই সাংবিধানিক যে ব্যবস্থা রাখা আছে বা যে সুপারিশ সেখানে করা আছে, সেই অনুযায়ী ইতিমধ্যে ইরান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পরবর্তী সরকারি কার্যক্রম চালাবার জন্য একটি ট্রানজিশনাল কাউন্সিল গঠন করতে যাচ্ছে তারা, এবং করেই ফেলেছে আসলে। তো সেইখানে যুক্ত হয়েছেন, যেটি বলছিলাম, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জুডিশিয়ারি হেড বা বিচার বিভাগীয় প্রধান হিসাবে আছেন গোলাম হোসেন তিনি, এবং সেই গার্ডিয়ান কাউন্সিল থেকে যুক্ত হয়েছেন আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। এই তিনজনের একটি কাউন্সিল ইতিমধ্যে গঠিত হয়ে গেছে। তো এখন অনেকেরই ধারণা যে আরাফি একজন কট্টরপন্থী মানুষ, তিনি বর্তমানে দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার হেড। তো ভবিষ্যতে যেই কার্যক্রম চালাবে ইরান সরকার বা এই অন্তর্বর্তী কাউন্সিল, সেটি কট্টরপন্থী সিদ্ধান্ত আসতে পারে বিভিন্ন বিষয়ে তাদের কাছ থেকে, কারণ আরাফি একজন কট্টরপন্থী, এই কথা অনেকে বলছেন। তো হলেও আসলে যদিও এখানে বলা হয়েছে যে ইন্টারিম কাউন্সিল তারাই দায়িত্ব পালন করবেন, ওভারসি তারাই করবেন, কিন্তু এখানে কথা আছে ইরানে যেই সংস্থাটি আছে IRGC, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, এইটি সবচাইতে পাওয়ারফুল এবং ইনফ্লুয়েন্সিয়াল একটি সংস্থা, যারা কিনা পলিটিক্যাল, ইকোনমিক এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত দিয়ে থাকে, পেছন থেকে কলকাঠি নাড়ে। তাদের সিদ্ধান্তে বাইরে যাবার সুযোগ এই 3 মেম্বার কমিটি বা কাউন্সিলের খুব একটা হবে না, হবার সুযোগ কম, কারণ এই সংস্থাটি খুবই পাওয়ারফুল সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে। তো এই সংস্থা তো আছেই, এর বাইরে এখন যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কাজ করছেন তিনি হলেন আলী লারিজানি অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল ইরানের রাজনীতিতে এবং সরকারে। তো তিনিও পেছন থেকে কলকাঠি নাড়বেন বা
এই 3 মেম্বার কাউন্সিলকে অ্যাডভাইস করবেন কিংবা তাদের সিদ্ধান্তে প্রভাব বিস্তার করবেন। সো দুভাবে কিন্তু তারা একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে চলে আসবে। একদিক থেকে আছে IRGC, আর দিক থেকে আছেন আলী লারিজান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তারাও বিষয়টি দেখবেন। সো কট্টরপন্থার যে অভিযোগটি আসছে কোনো কোনো মহল থেকে, সেটি হয়তো সেভাবে কাজ করবে না, কাজ করতে পারবে না। তো এই তো গেল সার্বিক কার্যক্রম পরিচালনা বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার। আর আরেকটি বিষয়েও দ্বিধাদ্বন্দ্ব আছে, ছিল এবং এখনও আছে অনেকটাই। IRGC, সেই সংস্থাটি নিজে ঝামেলায় পড়েছে এই মুহূর্তে। কেন পড়েছে? 1 বছরেরও কম সময়ে, প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি তো এটি দ্বিতীয় প্রধান ছিলেন, IRGCর যিনি দ্বিতীয় প্রধান ছিলেন মোহাম্মদ পাকপুর, তিনি কিন্তু নিহত হলেন গতকাল শনিবার, কমান্ডার ইন চিফ IRGC। তো 1 বছরেরও কম সময়ে দ্বিতীয় কমান্ডার ইন চিফ নিহত হলেন মোহাম্মদ পাকপুর। তো এখন এই সংস্থাটির একজন কমান্ডার ইন চিফ দরকার। তো সেটি কে? তো এই সংস্থার সংশ্লিষ্ট নানা রকম যেই টেলিগ্রাম চ্যানেলগুলো আছে, সেখানে একটি নাম আলোচিত হচ্ছে, আর সেই নামটি হলো আহমেদ ওয়াহিদি, যিনি কিনা এখন ডেপুটি চিফ হিসেবে কাজ করছেন অলরেডি IRGCতে। তো তার নাম আলোচনা এসছে, বেশিরভাগ লোক তার কথা বলছেন। তো এতে করে বোঝা যাচ্ছে তিনি পরবর্তী কমান্ডার ইন চিফ হতে যাচ্ছেন। এটি মোটামুটি একরকম চূড়ান্ত। তো এটি হয়ে গেলে এই সংস্থাটি আবার নতুন করে হয়তো গতি ফিরে পাবে এবং সিদ্ধান্ত গ্রহণে তাদের অনেক কিছুই সহজ হবে আগের চাইতে। তো এখন এর বাইরে আর যে 3 মেম্বার ইন্টারিম কাউন্সিলের বিষয়টি বলা আছে, সেটি হচ্ছে, কিন্তু সেখানে ক্ষমতার ভারসাম্যটি কিভাবে কাজ করবে, কে কাকে কমান্ড করবে, কে কার কথা শুনবে, এই বিষয়ে কিছু দ্বিধাদ্বন্দ্ব, আনসার্টেনটি কিন্তু এখনও রয়ে গেছে। তো এই বিষয়টি সংস্থাটি ঠিকমতো কাজ শুরু না করা পর্যন্ত হয়তো বোঝা যাবে না। তো সরকার গঠিত হয়ে গেছে, যেমনটি আমাদের হয়েছিল, দুর্ভাগ্যজনক হলেও সত্যি। আমাদেরও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, একজন প্রধান উপদেষ্টাও পেয়েছিলাম আমরা, কিন্তু সরকারটি সেভাবে কাজ করতে পারেনি। বিভিন্ন সময় আমাদের মনে হয়েছে সরকারের ভেতর আরও সরকার আছে, যেটিকে অনেকে ডিপ স্টেট বলে আজকাল। তো সরকারের ভেতর সরকার অনেক সময় সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে হতে পারে, সেটি আবার কখনো সামরিক বিষয়াদিও থাকতে পারে, সিভিল সরকারের বাইরে গিয়ে সেই বিষয়টি হয়। তো আমাদেরও যেন এরকম ছিল অনেকটা, কারণ অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে ফাংশন করবে বলে আমরা ভেবেছিলাম, যে তাদের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল, সেভাবে কিন্তু হয়নি। আমরা দেখেছি অনেক কিছুই। সরকার সিদ্ধান্ত গ্রহণে ছিল অনেকটাই সিদ্ধান্তহীনতা, কখনো কখনো আমরা দেখেছি, কিংবা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়িত হতে সময় লেগেছে, কখনো দীর্ঘায়িত হয়েছে, দীর্ঘসূত্রিতা ছিল, কখনো ব্যাহত হয়েছে সরকারি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, বিশেষভাবে আইনশৃঙ্খলা রক্ষা করবার বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিগুলো ঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়নি। তো আমাদের কাছে মনে হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক, কিন্তু তারা কাজটি করতে পারছেন না, কারণ ভারসাম্যের একটি ব্যাপার ছিল, সেটি হয়তো সবসময় সেভাবে রক্ষিত হয়নি। তো তাই ইরানের ব্যাপারেও যদিও বলা হয়েছে 3 মেম্বার ইন্টারিম কাউন্সিল কিংবা ওভারসিইং কাউন্সিল কিংবা ট্রানজিশন কাউন্সিল, কিন্তু সেটি কিভাবে কাজ করবে, ক্ষমতার ভারসাম্য কিভাবে রক্ষিত হবে, সেই বিষয়টি নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্ব আছে। তো এইটি পরিষ্কার হতে আরও কিছুটা সময় লাগবে, কারণ এই সরকার যখন ফাংশন করবে, পুরোদমে কাজ করা শুরু করবে, তখন হয়তো বিষয়টি পরিষ্কার হবে। তার আগ পর্যন্ত আসলে বোঝা যাবে না, অনেক কিছু স্পেকুলেশন থাকবে, জল্পনা আলোচনা এই পর্যায়ে থাকবে। সো বাস্তবতা কী সেটি বোঝা যাবে সরকার ফাংশন শুরু করে দিলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই এপিসোডে এটুকুই ছিল শেয়ার করবার। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।